এটা যদি না হয় তাহলে আর তৃতীয়তম বিষয় আছে, যে তৃতীয়তম বিষয়টি কেউ ভাবছেন না। তৃতীয়তম বিষয়টি হচ্ছে যারা এই গভীর সত্যকে চাপা দিয়ে শেষ করে দেবেন, রাজনৈতিক হোক সাধারণ জনগণ হোক, তারা যদি সঠিকভাবে এই ন্যায় বিচার না নিতে পারেন, সব শান্ত হয়ে যায়, তাহলে সরকারের পক্ষে মারাত্মক বিপর্যয় আছে। সেটা দৈব প্রক্রিয়ায় তাদের জীবনের এক চূড়ান্ত ভোগান্তি আসবে, কল্পনা করতে পারবে না। মানুষকে ফাঁকি দিতে পারে, জনগণকে ফাঁকি দিতে পারে, নিয়তি কালকে ফাঁকি দিতে পারবে না সেই সরকার। তার চূড়ান্ত ভোগান্তি ভুগতে হবে। যে মেয়েটি চলে গেছে, যে মেয়েরা চলে গেছে, একজন না দুইজন না, লাখো মেয়েরা এভাবে অত্যাচারিত হচ্ছে, বহু মানুষ অকালে প্রাণ দিয়ে দিচ্ছে, ঝরে পড়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, নিষ্পেষিত হয়ে যাচ্ছে। তাদের চূড়ান্ত অভিশাপ, তাদের চূড়ান্ত যে ব্যথা, সেটা সরকারকে ভোগ করতে হবে। কোনো শক্তি তাদেরকে বাঁচাতে পারবে না। আর সেই দায়বদ্ধতা সমস্ত জনগণকে নিতে হবে, শুধু সরকার নয়, সমগ্র দেশ শুদ্ধ এক বিপর্যয় নামবে। সেটা আগামী সভ্যতা আগামী সময় বলে দেবে। এটা হচ্ছে তৃতীয়তম এক বিপর্যয়ের কথা বলছি। হাসতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন দেখে হাসি চাপা রাখতে পারছি না। তাই একটি গ্রাম্য প্রবাদের কথা মনে পড়ছে যে ইঁদুর মারা কল রেখেছে জগৎ মাঝারে। তো এখন সংবাদ মাধ্যমে শুনছিলাম সিবিআই একটা বন্ধ খাম নাকি জমা দিতে চলেছে, যেটা সুপ্রিম কোর্টে 5 তারিখে যেটা আর কি শুনানি হবে। আরজি কর ঘটনাকে কেন্দ্রায়িত করে 5 তারিখে মোটামুটি এক আকর্ষিত চমকপ্রদ একটা রেজাল্ট আসতে যাচ্ছে। তার যে প্রতীক সেটা নাকি বন্ধ খামেই আছে। সিবিআই যেটা জমা দিচ্ছে সেই বন্ধ খামের ভেতরে নাকি শুনছি প্রতিবেদনে উঠে আসছে, সংবাদ মাধ্যমের লোকজন বলছেন ধেড়ে ইঁদুর, নেংটি ইঁদুর। এই শব্দটা শোনার পরে মনে হচ্ছে ইঁদুর মারা কল রেখেছে জগৎ মাঝারে। তার মানে ওই সিবিআইয়ের যে বন্ধ খাম, সেখানে ইঁদুর মারা কল রাখা আছে। যেখানে নাকি ধেড়ে ইঁদুর বেঁধে গেছে, নেংটি ইঁদুরে বেঁধে যাবে, সমস্ত ইঁদুর নাকি সেখানে আছে। এই ধেড়ে ইঁদুর কে? সেটা কি ওই হচ্ছে প্রিন্সিপাল, আর নাকি ওই সিভিল ভলেন্টিয়ার হচ্ছে নেংটি ইঁদুরের প্রতীক, আর ধেড়ে ইঁদুরের প্রতীক নাকি ওই প্রিন্সিপাল। তো এখন মাঝখানে আবার শুনছিলাম এবিপি আনন্দে একজন ওই জুনিয়র ডক্টরকে ডেকেছে, ওই ডিবেট হয় আর কি। তা সেখানে সেই জুনিয়র ডক্টর নাকি সেই প্রিন্সিপালের নাম যতবার নিয়েছে ততবার সেই নামের আগে নাকি স্যার বলেছে। তাতে আবার এবিপি আনন্দের মহাশয়ের বক্তব্য, আহা, যে কি তাৎপর্য, কি সিগনিফিক্যান্ট ব্যাপারটি। উনি যতবার মানে জুনিয়র ডক্টর ওই প্রিন্সিপালের নাম নিয়েছে ততবারই নাকি নামের আগে স্যার খাটিয়েছে। তাতেই সুমন বাবু খুব খুশি। তাতে আবার তিনি একটা সার্টিফিকেট দিয়েছেন যে এই হচ্ছে বাংলার ছেলে, এই হচ্ছে বাংলার কালচার, বাংলার সংস্কৃতি। মানে লোকটি মেয়েটিকে ধর্ষণ করলো, তিল তিল করে নিষ্পেষিত করে নারকীয়ভাবে হত্যা করলো, তার নামের আগে যদি আমি এখন একটা স্যার বসাই তাহলে আমি বাংলার ছেলে, সংস্কৃতিবান ছেলে। প্রবাদে আছে দুর্জন বিদ্যান হইল পরিত্যাজ্য। এখন আমার কোনো একজন আত্মীয় বা আমার বোন বা খুব কাছের মানুষকে ধর্ষণ করলো, এখন যে ব্যক্তি করেছে সে আমার হয়তো প্রাইমারি স্কুলের টিচার ছিল। এখন আমি তাকে বললাম, স্যার আপনি ধর্ষণ করেছেন, স্যার কেন এটা করলেন? স্যার অমুক মহাশয়, স্যার অমুক চন্দ্র হবুচন্দ্রের গবুচন্দ্র মন্ত্রী। হ্যাঁ, কত সুন্দর এই যে টাইটেল বা সারনেমগুলো দিলেই নাকি আমি তার সকৃতজ্ঞ ছাত্র হতে পারবো, এটা নাকি বাংলার সন্তান হতে পারবে। কোথার থেকে যে এই কালচার প্রচার করছে, ওই জন্য আমার ওই যে ওই বন্ধ খামে এই ধেড়ে ইঁদুর আর এই নেংটি ইঁদুরের কথা শুনে হাসি পাচ্ছে। কিন্তু হাসি লাগার বিষয়টি হলেও হাসি ভেতর থেকে আসছে না, কারণ আরজি করে যে ঘটনাকে কেন্দ্রায়িত করে আজকে সমাজে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সত্যি হাসি লাগার মতো, অট্ট হাসির মতো হাসতে ইচ্ছে করছে কিন্তু পারছি না। কারণ কেউ বললেন রাত দখল, কেউ বললেন রাস্তা দখল, কেউ বললেন উই ওয়ান্ট জাস্টিস,
এই করতে করতে 22-23টা দিন গত হয়ে যাচ্ছে। কেউ কেউ আবার কলেজ স্কোয়ার টু ধর্মতলা টু এই কলেজ স্কোয়ার, বাড়ি থেকে রাস্তায়, রাস্তা থেকে বাড়ি, এই সমস্ত করছেন, মোমবাতি জ্বালাচ্ছেন। আবার কেউ কেউ আবার সেলিব্রিটি নেমেছেন, তাতে আবার খুব খুশি। আমার প্রশ্ন জাগে তাই, ছাত্র সমাজ যেদিন সমস্ত নাগরিকদেরকে ডেকেছিল ফ্রম দ্য হোল্লি, সমষ্টিগত দিক থেকে, তারা রাজনৈতিক পতাকা শূন্য করে দিয়ে সেই দিন কারা বা তারা কোথায় ছিলেন? হ্যাঁ, এইসব সেলিব্রিটিদের কি সেদিন দেখা গেছে, নাকি সাধারণ জনতাদেরকে দেখা গেছে? যে সমস্ত জনতার ভেতরে কতটুকু শিক্ষা আছে, কতটুকু তাদের ক্ষমতা আছে, সেসব কিছু আমরা দেখতে পাইনি, রাজনৈতিক ধ্বজা দেখতে পাইনি। কিন্তু এইসব সেলিব্রিটি সেদিন কোথায় ছিল? আবার যাই হোক, এই সেলিব্রিটিদের ভেতরে দুই একজন আবার বলছেন, একজনকে জিজ্ঞাসা করছেন, প্রতিবেদন, সাংবাদিক ইন্টারভিউ নিচ্ছেন, সেখানে আবার সেই সেলিব্রিটি, সেই নায়িকা, হ্যাঁ ওই সিরিয়াল আর কি, তা তিনি আবার বলছেন, না আমরাও তো জানি কি বিচার হবে না হবে, তবু বাড়ি বসে থাকবো, তাই এসছি আর কি। কী করবো, বাড়িতে বসে এলাম, কি হবে না হবে, কিছু নাও হতে পারে, আসছি রাস্তায়। মানে এই হচ্ছে সেলিব্রিটি, এই হচ্ছে ভাষাবোধ এবং এই হচ্ছে প্রতিবাদের কণ্ঠস্বর। এখান থেকে কি হবে? কিচ্ছুটি হবে না। এই জন্য বন্ধ খামের ভেতরে যে ধেড়ে ইঁদুর বা নেংটি ইঁদুর কাদের নাম লেখা আছে সেটা এখন খুবই বলা কঠিন। তবে কেউ কেউ প্রত্যাশা করছেন, মানে অনেকেই প্রত্যাশা করছেন যে একটা বিশাল কিছু ঘটনা ঘটতে যাচ্ছে, ধেড়ে ইঁদুরগুলো এবার বেরিয়ে আসবে। মানে উচ্চতলার যারা আছেন, হ্যাঁ এই আরজিকর ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বা সম্পৃক্ত, বা এই ঘটনার সাথে সম্পূর্ণরূপে তারা এই নারকীয় ঘটনায় সহযোগিতা করেছিলেন, এই সমস্ত ধেড়ে ইঁদুর হতে পারে মন্ত্রী মিনিস্টার। এখন আমার মনে হয় যারা ধেড়ে ইঁদুর বলে প্রত্যাশা করছেন, তারা আমার মনে হয় ওই প্রিন্সিপাল পর্যন্ত আর কি সীমিত রয়েছে আর কি, প্রিন্সিপাল পর্যন্ত তাদের ধেড়ে ইঁদুর বলে মনে করছেন। তো যাই হোক, এখন এখানে একটি প্রসঙ্গ এসছে যে কেন্দ্রীয় সরকারের কিন্তু একটা চাপরাশ লেগে যেতে পারে, একটা আতঙ্ক আসতে পারে। দীর্ঘদিন ধরে যখন সিবিআই তদন্ত করছে, আজকে দীর্ঘ 22-23টা দিন হয়ে গেছে, টোটালি 14, 15, 16 দিন, 17 দিন সিবিআই তারা তদন্ত করেছে। মানুষ প্রত্যাশা করছে কিছু একটা পাবে। বর্তমান এখন রাজনীতি কিন্তু রাজ্য সরকার, অর্থাৎ বর্তমান ওয়েস্ট বেঙ্গলের যে শাসনাধীন সরকার, তাদের বিপক্ষে কিন্তু আন্দোলনটা এখনও চলছে, এক প্রকার উত্তাল তরঙ্গ। বিচার চাই, বিচার চাই। এখন এই যে 5 তারিখে এই বন্ধ খাম খুলে যাওয়ার পরে যদি ধেড়ে ইঁদুর না বেরিয়ে কোনো নেংটি ইঁদুর, মানে সিভিক ভলেন্টিয়ার পর্যন্ত থাকে, আদৌ কিছু বেরোচ্ছে না, তখন কিন্তু ঘটনা সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে কিন্তু স্রোতটা প্রবাহিত হবে। তখন আন্দোলন উঠে যাবে, উই ওয়ান্ট জাস্টিস। সিবিআই এবং সেন্ট্রাল সরকার কিচ্ছু করেনি, কেন্দ্রীয় সরকার। এখন বন্ধ খামের ভেতর থেকে কাদের নাম বেরিয়ে আসবে? যদি প্রত্যাশিত নাম না বেরিয়ে এসে শুধুই ওই সিভিক ভলেন্টিয়ার পর্যন্ত 2-1 জনের এই নেংটি ইঁদুর সম্পন্ন ব্যক্তিত্ব বেরিয়ে আসে, যারা অলরেডি ধরা পড়েছে, রাজ্য সরকার যাদেরকে ধরেছিল দাবি করছে যে আমরা আসল আসামি ধরে ফেলেছি, এবার তাদের ফাঁসি যায়, কিন্তু এর বাইরে আর কেউ হয়তো বন্ধখাম থেকে আর বেরোচ্ছে না, উৎকৃষ্ট কোনো রেজাল্ট বেরোয়নি, তখন কিন্তু চাপটি এই রাজ্য সরকার কেন্দ্র সরকারের দিকে দিতে বাধ্য হবে। তখন এই জনতা যে আক্রোশ সৃষ্টি করেছিল রাজ্য সরকারের বিপক্ষে, সেটা কিন্তু সেই স্রোতটা চলে যাবে কেন্দ্রীয় সরকারের অভিমুখে। তখন আবার কেন্দ্রীয় সরকারের জবাবদিহি করতে হবে। এবং রাজ্য সরকার বারবারই ওই যে বলেছিলাম, আপনারা বিশ্বাস করেননি, এই সিবিআই যা কিছু করার, কেন্দ্র সরকার যা কিছু করার সমস্ত চেপে দিয়েছে, তদন্ত লুটে পুটে নিয়েছে, এখানে আর কিছুই হয়নি, ওরা বিচার করবে না, এই জিনিস ওরা পূর্বেও করেছে। আমরা স্বতন্ত্রভাবে চেয়েছিলাম রাজ্য সরকার এই বিচার আমরাই করতে পারবো, কিন্তু আমাদের হাত থেকে কেড়ে নেওয়া হলো। সুতরাং আমরা সবাই মিলে এইবার কেন্দ্র সরকারকে চাপ প্রদান করি, এবং এরাই এই ঘটনা ঘটিয়েছে। এই ধরনের দৃঢ়বিসন্ধি কাজ তারা করেছে, তারা সিক্রেসি মেনটেন করেছে এবং তারা উৎকৃষ্ট কোনো রেজাল্ট দেয়নি। সুতরাং এইবার রাজ্য সরকারের একটা গুড রেজাল্ট এসে যাবে, তখন এই মুভমেন্টটা ঘুরে দিয়ে কেন্দ্র সরকারের বিপক্ষে চলে যাবে। তখন এবার কেন্দ্র সরকারের কিন্তু আসন বাঁচানো কঠিন হয়ে যাবে। কেন কঠিন হয়ে যাবে? তার কারণ হচ্ছে এই জনতা প্রত্যাশিত একটা রেজাল্ট পাওয়ার জন্যে বসে আছে। তারা দেখলো যে না, সিবিআইও কিছু করতে পারি না, তার মানে ঘটনা কেন্দ্র সরকারের কিন্তু হাতে রয়েছে বা তারা জড়িত। তখন এই উত্তাল জনগণ
তারা কিন্তু সত্যি থেমে যাবে না, এখানেই তারা থামবে না। এই রেজাল্টের পরে তারা অখুশি হয়ে আরও আক্রোশী হয়ে উঠতে পারে, তখন রাজ্য থেকে শুরু করে কেন্দ্রের দিকে ধাবিত হতে পারে। এই মুভমেন্টে রাজ্য সরকার কিন্তু একটা সুযোগ গ্রহণ করবে। দেখো, আমরাও কিন্তু এই জিনিস বলেছিলাম, আমরা বিচার চাই, কিন্তু দেখো কেন্দ্র সরকার হাতে নিয়ে নিয়েছে, এবার চলো আমরা সবাই মিলে কেন্দ্র সরকারকে চাপ প্রদান করি। তখন এই সুযোগে রাজ্য সরকার একটা সুযোগ নিয়ে নেবে, তখন তাদের ক্ষমতায় থেকে যাবে। রাজ্য যে দুর্বিষহ পরিস্থিতির ভেতরে ছিল সেই পরিস্থিতিতেই থাকবে। এইবার চলে যাবে কেন্দ্র সরকারের আসন বাঁচানোর একটা পরীক্ষা নিরীক্ষার ভেতরে। ফলে এখন আমরা দেখতে পাচ্ছি যে বন্ধ খামের ভেতর থেকে যদি ধেড়েই দূর না বেরিয়ে, উৎকৃষ্ট প্রত্যাশিত রেজাল্ট না বেরিয়ে, যদি জনরোষের মুখে এই রেজাল্ট বেরোয়, যেখানে জনরোষ সৃষ্টি হবে, তাহলে কিন্তু এই জনগণ, সারা বিশ্বের মানুষ, সারা ভারতবর্ষের মানুষ, এরা কিন্তু থেমে থাকবে না। এই আন্দোলনটা সিবিআইয়ের ছোট্ট একটা রেজাল্টের উপরে কিন্তু থেমে থাকবে না, ঠিক আছে? সুতরাং চাপটা কিন্তু চলে যাচ্ছে কেন্দ্র সরকারের দিকে। ফলে কেন্দ্র সরকারের একটা ভয় এসে যাচ্ছে। এই ভয়ের ভেতর থেকে সুযোগটা কে নেবে? তৃণমূল তো ক্ষমতায় যেতে পারবে না, সেন্ট্রালে যাওয়ার জন্য এই মুভমেন্টে একটা সুযোগ গ্রহণ করবে কংগ্রেস। এইবার হটাও এই স্বৈরতান্ত্রিকতা, এই কেন্দ্র সরকারকে। ইনি এই দেশের কি করছে? মানুষদের, নারীদের, সমস্ত জনগণের এই সমস্ত জীবন নিয়ে খেলা করছে। সুতরাং এই সরকারের পতন আমরা চাই। তখন কংগ্রেস ওখানে অ্যাক্টিভেট হয়ে গিয়ে তাদের সুযোগটা গ্রহণ করবার জন্য পলিটিক্যালি কেন্দ্র সরকারের উপর চাপ প্রয়োগ করবে। তখন যে জোট সরকার নরেন্দ্র মোদীর, সেই জোট সরকারও কিন্তু ভেঙে যেতে পারে, কংগ্রেস এখান থেকে দুম করে উত্থান নিয়ে নিতে পারে। সুতরাং এখানে দুটো বেনিফিট পাচ্ছে তৃণমূল এবং কংগ্রেস। সেন্ট্রালে কংগ্রেস আর রাজ্যে তৃণমূল থেকে যাচ্ছে। মূলত মাঝখানে চাপে পড়ে যাচ্ছে কিন্তু কেন্দ্র সরকার, নরেন্দ্র মোদী সরকার। ফলে এখানে যদি সিবিআই উৎকৃষ্ট যদি তদন্ত করে প্রত্যাশিত রেজাল্ট না দিতে পারে, তাহলে কিন্তু কেস উল্টে যাবে। আর যদি প্রত্যাশিত রেজাল্ট দিতে পারে, রাজ্য সরকারের বিপক্ষে বা সপক্ষে যেটাই হোক না কেন, যেটা একটা উৎকৃষ্ট রেজাল্ট, সেটা না দিতে পারলে কেন্দ্র সরকারের পুরো চাপ, এটা আমি উপলব্ধি করেছি। মহারাজ, আপনি যথার্থই একজন দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্ব। আপনার কথায় বোঝা যাচ্ছে যে একেবারে দাবার চালের মতো করে আপনি বিষয়টিকে তুলে ধরছেন এক এক করে, যে এটাই তো পলিটিক্স, কি চাল দিতে পারে, ওই অপোনেন্ট কি করতে পারে। তো বিষয়টা সত্যি ভাববার মতো। এবং এখানে আমরাও তো অনেকেই, যেমন কিছুদিন আগেই আপনার একটি লেকচার বেরিয়েছিল, আমরা রিলিজ করেছিলাম, নরেন্দ্র মোদী চুপ কেন। তো এই বিষয়টা নিয়েও প্রচুর মানুষ সাড়া দিয়েছেন এবং আমরাও অনেকে আশঙ্কা করছি হয়তো এর মধ্যে কেন্দ্র এবং টিএমসি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং এতদিন সময় লাগছে, তদন্তের কিছুই রহস্য বেরোচ্ছে না। তো আমরা প্রত্যেকেই, সারা কলকাতা, সারা বিশ্বই উদ্বিগ্ন এবং জানতে চাইছি, বলুন এরপরে আর কি হতে পারে, কি আসতে পারে এই খামের মধ্যে। মনে করো এখন যে সমুদ্রে পড়ে গেছে একজন ব্যক্তি, ঠিক আছে? সিবিআই কেন্দ্র সরকারের দ্বারা খানিকটা পরিচালিত বলা যেতে পারে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের হাত থেকে এসেছে বা সেন্ট্রাল থেকে এসেছে, তার মানে কেন্দ্রীয় সরকার, তারা কিন্তু সমুদ্রে নেমেছেন। ইতিপূর্বে যদি নরেন্দ্র মোদী সরকার তৃণমূল সরকারের সঙ্গে জড়িয়ে থাকেন, আমরা সবাই জানি জলের ভেতরে যখন ডুবে যেতে থাকে, তখন তার শরীরের সমগ্র যে সমস্ত কাপড় চোপড় যা কিছু আছে সেগুলোকে খুলে ফেলতে হয় বাঁচার জন্য। এবার যত বেশি এই সমস্ত জড়িয়ে রাখতে চাইবে, ঠিক আছে, তত বেশি কিন্তু তার মৃত্যুর মুখে ধাবিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন তৃণমূলের সঙ্গে যদি জড়িয়ে থাকা, যেটাকে আমরা বলি সেটিংস, এই সেটিংটা যদি হয়ে যায়, সেটিং কিন্তু একটা সময় কি হয়ে যাবে, বেনিফিট না হয়ে গিয়ে ডিসমিস হয়ে যাবে, গলার ফাঁস হয়ে যাবে। সেই দিকে চালটা চালতে গিয়ে এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে কেন্দ্র সরকার কিন্তু চাপে পড়ে যাচ্ছে। এখন সম্পূর্ণ দিদিমণির সঙ্গে মোদিজি কি অমুকজি জুড়ে থাকুক আর যাই করুক, সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাকে কিন্তু হিসেব করতে হবে, চাপটা কিন্তু আপনার দিকেই যাচ্ছে। যদি আপনি সিবিআইয়ের বন্ধ খামে ধেড়েই দূর না বের করতে পারেন, তাহলে কিন্তু আপনার সমস্ত ক্ষমতা কেড়ে কুড়ে নিয়ে নেবে জনগণ। হ্যাঁ, এবং তার থেকেও বড় কথা যে এখন শুধুমাত্র যে এই ঘটনা ঘটার পর থেকে চারিদিকেই তো রব উঠেছে প্রতিবাদের। আমরা বিজেপি
শাসিত বিভিন্ন যে অন্যান্য রাজ্য রয়েছে সেগুলোর ঘটনাও জানি, সেগুলোর নৃশংসতাও নেহাত কম নয়। না, টোটাল ভারতবর্ষে, এন্টায়ার ভারতবর্ষে যে গণধর্ষণ, ধর্ষণ বা নারীর প্রতি অত্যাচারের যে গুপ্ত কাহিনী, আজকে সেগুলো ওপেন সিক্রেট, আবার সিক্রেট ওপেন হয়ে গেছে। ব্যাপারটি এইরকমই, সবাই জানে। ঠিক আছে, এই সম্প্রতিকাল হাঁসখালি, হাতরাস, মণিপুর, সন্দেশখালি, কামদুনি, পুরাতন ইতিহাস এবং এই সম্প্রতিকাল কলকাতার মধ্যমগ্রাম এরিয়া, নাবালিকাকে ধর্ষণের জন্য সেখানে আবার টিয়ার গ্যাস ছেড়েছে পুলিশ, বোঝো, আন্দোলনকারীদের বিরুদ্ধে। ঘটনা দেখো, এই হাওড়া, মালদা, এই একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। এই সম্প্রতিকাল শুনছিলাম যে একজন নার্সকে কি করেছে, সে তাকে কি করছে, তাকে মলেস্ট করছে, একজন পেশেন্ট এসে তার সঙ্গে মলেস্ট করেছে। এই রকম সমস্ত জায়গা, তারপরে এই মিদনাপুর মেডিকেল কলেজ, সেখানে কি বিধ্বংসী তথ্য উঠে আসছে। সমস্ত জায়গা দেখা যাচ্ছে পরিবেশ এক অস্থিতিশীল অবস্থার ভিতরে চলে গেছে। এত কিছুর পরেও যখন সেন্ট্রাল গভর্নমেন্ট সাইলেন্ট রয়েছে, কোর্ট সাইলেন্ট রয়েছে, রাষ্ট্রপতি সাইলেন্ট রয়েছে, 356 ধারা অবসম্ভাবী জারি হওয়ার মতো পরিস্থিতি এসে গেছে, যেখানে যেখানে দিল্লির যে কেজরিওয়াল, সিম্পল একটা টাকার কেলেঙ্কারির বিষয়, তিনি সরাসরি জড়িত কিনা তাও সঠিক প্রমাণিত নয়, তারপরেও তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর এত কিছু দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, এত কিছু দুর্নীতি ধরা পড়ছে, খাদ্য কেলেঙ্কারি, রেশন কেলেঙ্কারি, শিক্ষা কেলেঙ্কারি, গরু চুরি, কয়লা, নানান কিছু জর্জরিত হয়ে গেছে রাজ্য সরকারের ক্ষমতাসীন সরকার। তার বিরুদ্ধে কোনো স্টেপ কেন্দ্র সরকার এখনও নিতে পারছে না, বা রাষ্ট্রপতি সরকার নিতে পারছে না। কেন নিতে পারছে না, তার কারণ তারাই জানেন। কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গের মানুষ উত্তাল এবং আক্রোশী হয়ে উঠেছেন, এবং ঘরে ঘরে, রাস্তায়, মোড়ে মোড়ে মিছিল। কার বিরুদ্ধে? জাস্টিস চাইছে কার কাছে? জাস্টিস তো চাইবে প্রশাসনের কাছে, জাস্টিস চাইছে সরকারের কাছে, জাস্টিস চাইছে সংবিধানের কাছে। সেই রাজ্য সরকারের সংবিধান, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রশাসন কিন্তু উৎকৃষ্ট জবাব দিতে পারছে না। এখনও সমস্ত পরিবেশ একেবারে ডিসঅর্ডার। তার ভেতরেই যখন এই পরিস্থিতি, মানে একেবারে কি বলবো, একটা বাজে পরিস্থিতির ভেতরে সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না জনগণকে, এবং সেখানকার যে শাসনের যে ব্যাপারটা, নিয়ন্ত্রণের ব্যাপারটা, তারা নিয়ন্ত্রণহীন হয়ে গেছেন, তারা নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। সুতরাং এখানে 356 ধারা, রাষ্ট্রপতির যে শাসন ধারা, সেটা চালিত হওয়া বা প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে কোনো ধরনের কিন্তু স্টেপ নিচ্ছেন না। এখনও পর্যন্ত বলা যেতে পারে ওই দুই একটা মাঝে মাঝে একটু ওই ফোর্স করার মতো করেছেন সেন্ট্রাল গভর্নমেন্টে, কোথায় একটু লিখছে দেন না, নারীদের উপরে অত্যাচার চলবে না, বাস হয়ে গেল। রাষ্ট্রপতি মাঝখানে বললেন অনেক দেখেছি, অনেক শুনেছি, আর না, বাস, তারপরে এই শেষ। এখন যাই হোক, তারা বিজ্ঞ ব্যক্তি, তারা সাংবিধানিকভাবে কথন বচন করেন, ওঠেন বসেন। সাধারণ জনগণের জীবন তো আর সাংবিধানিক ভাবধারায় চলতে পারে না। যে মেয়েটি আজকে চলে গেছে, সংবিধান কি তাকে ফিরিয়ে আনতে পারবে? যে মেয়েটি আজকে অত্যাচারিত হয়েছিল, ধর্ষিত হয়েছিল, সেই সময় কি সাংবিধানিক ভাবধারা তাকে রক্ষা করেছে? সুতরাং সবসময় সাংবিধানিকভাবে আমরা উঠতে বসতে পারি না। জনগণ যেখানে অত্যাচারিত হয়েছে, সেখানে সংবিধানের উপরের একটা জিনিস আছে, মহামানবিকতার দিক। যাদের ভেতরে এই মানবিকতার, ধর্মবোধ, এই স্বতন্ত্র সত্তা হারিয়ে ফেলে, সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে লাভটা কি? সংবিধান থেকে লাভটা কি, যেখানে কোনো নিরাপত্তা নেই? সুতরাং আজকে যে পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি এসে গেছে, এক অস্থিতিশীল অবস্থা, সেখানে আমার মনে হয় সবাই চুপচাপ রয়েছে। সুতরাং সবাই এর দোষের ভাগী হবে। আর মূলত পক্ষে আস্তে আস্তে পলিটিক্যাল দিক যেদিকে যাবে, গড়িয়ে গড়িয়ে, যদি ধেড়েই দূর না বেরিয়ে আসে, মানে ধেড়েই দূরটা কিন্তু সন্দীপ ঘোষ পর্যন্ত নয়, এর অনেক গভীরের বিষয় আছে, সমগ্র রাজ্যব্যাপী, সমগ্র দেশব্যাপী। মূল কারা রয়েছে, সেই মূল বীজবৃক্ষের শেকড়কে উৎপাটন করতে হবে, এটাই হবে মূল জাস্টিস, সেইটাই প্রত্যেকেরই আকাঙ্ক্ষা। কিন্তু জনগণ এখানে একটু বিভ্রান্ত, তারা বুঝতে পারছে না, তারা ওই ধেড়েইদুর সন্দ্বীপ পর্যন্ত সীমিত। ঠিক আছে, তো ফলে মহারাজ, আমাদের এই 27শে আগস্ট যে নবান্ন অভিযান যে আমরা দেখলাম, এখানের যে বিষয়টা ছিল, আমি ওই প্রসঙ্গে একটু আসছি, যে অনেকেই বললেন যে না, আমাদের সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো লেনাদেনার ব্যাপার নেই, আমরা অরাজনৈতিকভাবে শুধুমাত্র এর একটা জাস্টিস চাইছি। তো আজকে দেখা যাচ্ছে যে এই শাসনকালে কিন্তু
কতজনের জাস্টিস চাওয়া হবে? এই যে একটা দেখা যাচ্ছে হসপিটালের আর একটা কেস বেরিয়ে এসেছে, তো এরকম তো অনন্ত সঞ্জয় ঘুরে বেড়াচ্ছে। না বুঝলাম, জাস্টিস চাইছে। এনাদেরকে যারা বাঁচাচ্ছেন মাথার উপরে ছাতাটাকে দিয়ে রেখেছে। অনেকে বলছেন বিষয়টি এরকম, অনেকে বলছেন যে দোষী তাকে ফাঁসি দিয়ে দাও, এ পর্যন্ত সীমিত, কিন্তু এর উপরের গল্প আছে। সব থেকে বড় অপরাধী সেই ব্যক্তি যে এটাকে প্রশ্রয় দিচ্ছে, ইন্ধন দিচ্ছে, সহযোগিতা করছে এবং বাঁচানোর চেষ্টা করছে। সেই অপরাধীকে যদি না ধরা যায়, সেই অপরাধী যদি শাস্তি না পায়, ততদিন উৎকৃষ্ট বিচার হতে পারে না। একজন হয়তো মার্ডার করেছে, কিন্তু সে মার্ডার করেছে টাকা খাওয়ার লোভে। সে হয়তো মার্ডার করেছে একজনের ইন্ধনে, সে আজকে পরিচালিত হয়েছে একজনের ইন্ধনে। সেই ক্ষমতাসীন ব্যক্তিকে, সেই ব্যক্তিকে বের করে নিয়ে আসতে হবে। এবার সেই ব্যক্তির কাছে যদি আমি বলি আমি জাস্টিস চাই, তাহলে কি হবে? এ তো পরিষ্কার ধরা পড়ে গেছে। এখানে তো একটা বাক্যে আসল আসামি ধরা পড়ে যাবে। যারা ওই সেমিনার হল বা যে রুমটির পাশে ভেঙে ফেলেছে, যেটা হচ্ছে প্লেস অফ অকারেন্স, মানে যেটা ক্রাইম সিন, সেই জায়গাটাকে পরের দিন যারা ভেঙে ফেলেছে, এখানেই ধরা পড়ে যাচ্ছে না? এখানেই ধরা পড়ে যাচ্ছে না যে এই ব্যক্তিটি হচ্ছে সূত্র, কে ভাঙতে বলেছে? এখন যদি বলা হয় যে একজন মিস্ত্রিকে যদি বলা হয় তুমি ভেঙেছো কেন, তোমাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে, এখানেই কি শেষ? যে মিস্ত্রিটি ভেঙেছে নিশ্চিত কোনো একজন মালিক ডেকেছে, কোনো ঘরওয়ালা ডেকেছে, কেউ একজন বলেছে, কোনো একজন প্রমোটার বলেছে। এবার প্রমোটারকে কে নিয়োগ করেছে? প্রচুর, এখান থেকে সূত্র। কিন্তু সবাই বলছে সব প্রমাণ লোপাট হয়ে গেছে। প্রমাণ তো চোখের সামনে। আচ্ছা, ডেড বডিটাকে জানান দেওয়ার দিনের দিন পুড়িয়ে দেওয়া হলো। সবাই জানে এটা একটা মারাত্মক অ্যাক্সিডেন্টাল ব্যাপার, অত্যন্ত গভীর এবং একটা চূড়ান্ত পর্যায়ে তদন্তের একটি বিষয়। সেই জিনিসটা প্রশাসন জানা সত্ত্বেও সেটাকে কিন্তু সঙ্গে সঙ্গে পুড়িয়ে দিল। এখানেই সূত্র বেরিয়ে আসছে এই পোড়াতে, এই মেয়েটি শরীরটা নিজেই একটা এই শরীরটা মারাত্মক এভিডেন্স। এবং সেটা একবার নয়, এই ধরনের কেস কখনো একবার হয় না। সমস্ত মেডিকেল ডক্টররা জানেন, প্রশাসন বিভাগ জানে, কিন্তু এটাকে পুড়িয়ে দেওয়ার জন্য, এখানে পুড়িয়ে দেওয়ার জন্য কে পারমিশনটা দিল? নিশ্চিত ওই বিনীত গোয়েল, দুর্বিনীত গোয়েল, তার ইন্ধনে এটা শুধু হয়নি। ওকে প্রশ্ন করলেই পাওয়া যাবে কে আপনাকে এই পারমিশনটা দিয়েছে পুড়িয়ে দেওয়া। মেডিকেল ডক্টরকে কে বলেছে ওই দিন এই শর্ট টাইমের ভেতরে পোস্টমর্টম করতে হবে? ধরা পড়ে যাবে। এই করতে করতে তো আলটিমেট সেই জায়গাটা খুঁজে পাওয়া যাবে। নিশ্চিত সরকারের কোনো প্রতিষ্ঠিত ব্যক্তি পারমিশন ছাড়া এটা কখনোই হতে পারে না, কারণ এটা আরজিকর স্বাস্থ্য দপ্তরের ভেতরে পড়ে গেছে। সুতরাং স্বাস্থ্য দপ্তরের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, নিশ্চিত সেখানে পারমিশন তারা নিয়েছে, তার পারমিশন ছাড়া এটা করতে পারে না। কিন্তু হয়েছে, এখানেই তো ধরা পড়ে যাবে। বলছে আমার কাছে প্রমাণ নেই, লোপাট হয়ে গেছে। আরে এখানেই তো চোখের সামনে প্রমাণ। কি সমস্ত পাবলিকের সামনে খেলা চলছে, নাটকবাজি চলছে। এই নাটকবাজি যদি এই বন্ধ খামের ভেতর থেকে যদি সত্যিটা না বেরিয়ে আসে আর নাটকবাজি চলতে থাকে, তাহলে কিন্তু পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে। জনগণ যেভাবে উত্তাল হয়েছে, আর এই জনগণের আক্রোশ রোষ যদি ধরে রাখতে পারে, তাহলে নিশ্চিত সম্পূর্ণ চাপটা রাজ্য সরকার ঘুরিয়ে দিয়ে সেন্ট্রালে পাঠাবেন, আর এই সেন্ট্রালের সুযোগটা নেবে কংগ্রেস, এবং সেন্ট্রাল চাপে পড়ে যাবে। একটা পর্যায়ে যদি জনগণ বিবেকমুখী হন, তাদের বুদ্ধি সত্তা যদি ঠিকঠাক থাকে, তাহলে সবার কাছে প্রমাণ পরিষ্কার যে এটা রাজ্য সরকারের তদারকিতে হয়েছে বা কোনো ধরনের সহযোগিতার ভেতর দিয়ে হয়ে গেছে, কোনো ধরনের উপরতলার লোকের মাধ্যম দিয়ে এটা ঘটে গেছে, এটা পরিষ্কার হয়ে গেছে। তারা এটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু মানুষের বিবেক কতটুকু ধৈর্যশীল এটা বলা খুব কঠিন। এবার এখানে আরেকটি বিষয় মহারাজ, যারাই একটু প্রতিবাদ করছেন তাদেরকেই বলা হচ্ছে রাজনৈতিক দল। কেন? সাধারণ নাগরিক কি নির্বোধ? তাদের কি সাধারণ বোধ নেই? তারা কি এটা বলতে পারছে না? তারা যারাই বলছে সাধারণ নাগরিক হিসাবেই তো বলছে। কিন্তু তখনই এই শাসক দলের বা বিভিন্ন অন্যান্যরা বলছেন যে না, ওটা রাজনৈতিক মন্তব্য। কেন রাজনৈতিক মন্তব্য? সাধারণ নাগরিক মুখ খুলে বলতে পারবে না? মানে তাদের কি অধিকার নেই যে এই যে টিএমসি হোক বা শাসক দল এগুলো অন্যায় করছে? তো দেখা যাচ্ছে এগুলো এই যে ছাত্র সমাজে ডাক দিয়েছিল, অনেকে বললেন ছাত্র সমাজের কারা ডাক দিয়েছে, কোন সংগঠন ডাক দিয়েছে আমরা কিছুই জানি না, তাদের কি কোনো বৃত্তান্ত, তার জন্য আমরা যাব না, কিন্তু সাধুবাদ জানাই। আজকে যে নাগরিক সমাজ ডাক দিয়েছে, এদের সার্টিফিকেটটা কোথায়? নাগরিক সমাজের কি সংগঠন আছে? নাগরিক সমাজের সংগঠনটা কি সংগঠন? কিসের সোসাইটি?
নাগরিক সমাজ, ছাত্র সমাজ মানে সেদিনও ছাত্র সমাজ মানে সবাই, ওটা গণ আন্দোলনের ডাক ছিল। আজকে এখানে বেরিয়ে এসছে না, এখানে সবাই জানে রাস্তায় বেরিয়েছে, এখানে কোনো মারামারি কন্দল কিছুই হবে না, সাইলেন্টলি যাব, সাইলেন্টলি আসবো, বাস। এগুলো মজা মারার কিছু জিনিস হচ্ছে। এগুলো সত্যি কথা বলতে যারা আন্দোলন করছেন অবশ্যই একদিক থেকে বলতে হয় ধন্যবাদ ধন্যবাদ, কিন্তু এসব করে আসলে কিছু হবে না। মিডিয়ার সামনে অনেকে যেতে পারেন না, অনেক সেলিব্রিটি তাদেরকে দেখায় না, কিন্তু আজকের মিডিয়ার সামনে একটু দেখানো টাকানো যাবে, মানুষ দেখবে, ক্যামেরা ধরবে, আমরা একটা কিছু করছি। আমি তো ম্যাক্সিমাম যে সেলিব্রিটি দেখেছি ক্যামেরার সামনে দেখেছি সব দাঁত কেলাচ্ছে। যারা আন্দোলন করছে ব্যথা ব্যথিত হয়ে, তারা দাঁত কেলাতে পারে? হ্যাঁ, কারা এরা? এটা কি তোমার এই পর্দা? এটা কি সিনেমার পর্দা যেখানে তুমি রঙ্গ রসিকতা নানান কিছুতে তুমি করে রাখবে? তুমি এখানে এসেছো ব্যথিত হয়ে। মেয়েটি তোমার বোন, মেয়েটি তোমার মা, মেয়েটি তোমার সন্তান, সেই বোধে তুমি বোধিত হয়ে এসেছো এবং তার ব্যথায় আক্রান্ত হয়েছো। তোমার সেই আক্রান্ত ব্যথাটা মুখের থেকে হাসি বেরোচ্ছে। আমি তো বহু লোককে দেখেছি। এসব হচ্ছে মানে কি বলবো, এসব একটা রকমারির ব্যাপার স্যাপার হচ্ছে। যাই হোক, রকমারির কথা বলে আমাদের লাভ নেই। আমার মনে হয় ভেতরে কোনো সত্তা নেই। এইসব সত্তা দিয়ে প্রকৃত বিচার পাওয়া যাবে কিনা ঠিক নেই। প্রকৃত বিচার চাইতে হলে রাজনৈতিক যে তীব্রতা, রাজনৈতিক সত্তার, মানে আমি বলছি না দলীয় রাজনীতির কথা, যার ভেতরে সত্যিকারের যে রাজনৈতিক বোধ, রাজনীতি মানে কি রাজনীতি, আমি যে দেশে বাস করি তার একটা সঠিক নীতি আছে, সাংবিধানিক একটা শক্তি আছে। সেই সাংবিধানিক শক্তির সম্পর্কে যাদের ধারণা নেই, তারা শুধু মুখে মুখে বলছে রাজনীতি করছেন, ওনারা বিচার চাইছেন, ওনারা ঘোলা জলে মাছ ধরছেন। এইসব বাজে কথা, এগুলো পাবলিককে টিআরপি বাড়ানোর জন্য এই সমস্ত করছে। আসলে সত্যিকারের বিচার যে কোনো ব্যক্তি চাইতে পারে, এবং শুধু বিচার এখন চাওয়ার ক্ষেত্রে নেই, এখন প্রকাশ হয়ে গেছে যে এই ব্যক্তি, এই সরকার, এরা এটাকে সাপ্রেস করছে, এটাকে গোপন করার চেষ্টা করছে এবং এটাকে লুটে পুটে নিয়েছে। আমরা তাদেরকে ধরতে চাই, এই শয়তানগুলোকে বিচার করতে হবে। আর এই শয়তানগুলো কেন করলো এই বিচারটা চাই, যে কেন ঘরটাকে ভাঙলো, কে ভাঙতে বলেছে তাকে আমরা চাই। এসব কেউ কথা বলতে পারছে না, উই ওয়ান্ট জাস্টিস, কি হবে মুখে মুখে। সুতরাং যার যেটা ব্যাপার, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমার কথা শুনলেই যে সবাই লাফিয়ে পড়বে, ব্যাপারটি এরকম নয়। কিন্তু সত্যিকারের রাজনৈতিক যে ঘোলা জলটা, সেটা ওই যে বন্ধ খামের ভেতরে আছে, অনেকে আশা করছেন। এবং সেটা যদি সুপ্রিম কোর্ট যদি 5 তারিখে এতটা ডিলে করার পরেও যদি সঠিক সিদ্ধান্ত না দিতে পারে এবং সঠিক সত্য প্রকাশিত না হয়, তাহলে মারাত্মক রাজনৈতিকভাবে বিপর্যয় নামবে রাজ্য থেকে সেন্ট্রাল পর্যন্ত। এবং এটা যদি না হয়, তাহলে আর তৃতীয়তম বিষয় আছে, যে তৃতীয়তম বিষয়টি কেউ ভাবছেন না। তৃতীয়তম বিষয়টি হচ্ছে যারা এই গভীর সত্যকে চাপা দিয়ে শেষ করে দেবেন, রাজনৈতিক হোক, সাধারণ জনগণ হোক, তারা যদি সঠিকভাবে এই ন্যায় বিচার না নিতে পারেন, সব শান্ত হয়ে যায়, তাহলে সরকারের পক্ষে মারাত্মক বিপর্যয় আছে। সেটা দৈব প্রক্রিয়ায় তাদের জীবনের এক চূড়ান্ত ভোগান্তি আসবে, কল্পনা করতে পারবে না। মানুষকে ফাঁকি দিতে পারে, জনগণকে ফাঁকি দিতে পারে, নিয়তি কালকে ফাঁকি দিতে পারবে না সেই সরকার। তার চূড়ান্ত ভোগান্তি ভুগতে হবে। যে মেয়েটি চলে গেছে, যে মেয়েরা চলে গেছে, একজন না, দুইজন না, লাখো মেয়েরা এভাবে অত্যাচারিত হচ্ছে। বহু মানুষ অকালে প্রাণ দিয়ে দিচ্ছে, ঝরে পড়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, নিষ্পেষিত হয়ে যাচ্ছে। তাদের চূড়ান্ত অভিশাপ, তাদের চূড়ান্ত যে ব্যথা, সেটা সরকারকে ভোগ করতে হবে। কোনো শক্তি তাদেরকে বাঁচাতে পারবে না। আর সেই দায়বদ্ধতা সমস্ত জনগণকে নিতে হবে, শুধু সরকার নয়। সমগ্র দেশ শুদ্ধ এক বিপর্যয় নামবে, সেটা আগামী সভ্যতা আগামী সময় বলে দেবে। এটা হচ্ছে তৃতীয়তম এক বিপর্যয়ের কথা বলছে। যদি এখনই আমরা সঠিক বিবেকবান না হতে পারি, সোচ্চার না হতে পারি, সঠিক সিদ্ধান্ত এবং সঠিক সত্যকে উদ্ঘাটন না করতে পারি বা প্রয়াস না করি, তাহলে সমস্ত জনগণ তথা সরকারকে দায়বদ্ধতা নিতে হবে এবং সমগ্র দেশব্যাপী চূড়ান্ত একটা বিপর্যয় আসবে, যা আমরা কেউ সহ্য করতে পারবো না। 16 মিনিটের অন্তর যে ধর্ষণ হয়, সেটা 1 মিনিট 6 সেকেন্ডের মাথায় চলে আসবে। এটা আরজি করে হয়, সেটা আপনার আমার ঘরে আসবে। সেদিন আপনার জন্য কেউ দুঃখ প্রকাশ করবে না, যে যার কান্না সেই কাঁদবে। ঠিক আছে, এই বিপর্যয় আগামীতে আসতে যাচ্ছে যদি এখন সঠিক বিচার না হয়। এখন আমি দাঁত কেলিয়ে আন্দোলন করতে গেলাম, 2 দিন পরে কিন্তু দাঁত এমনি ছিটকে যাবে মৃত্যুর পরে। এর মরার পরে যেমন দাঁত ছিটকে যায়, ওরকম ছিটকে যাবে। সুতরাং চূড়ান্ত পর্যায়ের যে সমস্ত আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এরা অপরাধী, ঘরটাকে কে ভেঙে দিয়েছে? ভেঙে দিয়েছে কে? তো পরিষ্কার হয়ে গেছে কাদের ইন্ধনে এটা হয়েছে, তাদের বিচার চাই এখন।
এই সমস্ত বিচার চাওয়ার টেন্ডেন্সি যদি এখনও সত্যিকারের যদি হৃদয়ে তৈরি না হয় তাহলে মুশকিল আছে আগামীতে। যাই হোক, আমরা আগামীতে দেখব যে বন্ধ খামের ভেতরে 5 তারিখে কোন ধেড়ে ইঁদুর না ন্যাংটি ইঁদুর কারা বেরিয়ে আসছে, হ্যাঁ, ঘোলা জলে কারা মাছ ধরছেন, প্রকৃত সত্য সেদিনই দেখা যাবে। আর জনগণ সেই ঘটনার পরে বা সেই সিদ্ধান্তের পরে বা সেই তদন্ত উদ্ঘাটিত হওয়ার পরে তারা কী স্টেপ নেবেন সেটা দেখা যাবে তখন। কতদিন তারা রাস্তায় থাকেন, কতদিন তারা মোমবাতি জ্বালেন, কতদিন আমরা লেকচার দিতে পারি সেটা সময় অবশ্য বলে দেবে। দেখা যাক।